দর্শক, চাকরির বাজারের প্রতি পর্বে আমাদের সাথে নিয়মিত একজন অতিথি উপস্থিত থাকেন, যার মাধ্যমে চাকরি প্রার্থীরা বিভিন্ন ধরনের পরামর্শ পেয়ে থাকেন। আজ আমাদের সাথে আছেন অলি আহমেদ রায়হান, লেকচারার, ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ এবং সহকারী কমিশনার, বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ৪৫তম বিসিএস। কথা বলবো তার সাথে। অলি আহমেদ রায়হান, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনার দুটি পরিচয় বলছিলাম, আপনি এখন লেকচারার হিসেবে আছেন রেসিডেন্সিয়ালে এবং ৪৫তম বিসিএসে আপনি সুপারিশপ্রাপ্ত। আমরা বিসিএসের জায়গাটায় যেতে চাই, কিন্তু তার আগে আপনি এখন যেহেতু শিক্ষকতা পেশায় আছেন, এই শিক্ষকতা পেশায় কেমন আছেন এবং কেমন এনজয় করছেন, শিক্ষকতা পেশা নিয়ে একটু কথা বলতে চাই। জি, আসসালামু আলাইকুম। প্রথমত আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি শুরু করতে চাচ্ছি আপনাদের এই অনুষ্ঠানে আমাকে ইনভাইটেশন করার জন্য। আপনার যেহেতু দুইটা পরিচয় নিয়েই আমি এখানে আছি। প্রথমত হচ্ছে শিক্ষকতা। এই শিক্ষকতাটা হচ্ছে বলা যায় আমার প্যাশন থেকে এখানে আসা। আমি কিন্তু এর আগেও বিসিএসে রিকমেন্ডেড ছিলাম, ৪১তম বিসিএসে শিক্ষা ক্যাডারে রিকমেন্ডেড ছিলাম। পাশাপাশি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে গণিতে লেকচারার পদে কর্মরত। তো আমার এটা একটা ভালো লাগার একটা জায়গা, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। এই জন্য আসলে ভিন্ন ওই এনভায়রনমেন্টটা ছেড়ে নতুন করে আসলে আর বিসিএসে জয়েন করা হয়নি। আরও ভালো কিছুর প্রত্যাশায় ছিলাম। বিসিএস প্রশাসন আমার প্রথম পছন্দ, কিন্তু এরপরে যদি বলি শিক্ষকতাও, এটাও আমার পছন্দের তালিকায় শীর্ষের দিকেই থাকে আর কি। এটা হচ্ছে আমি বর্তমানে প্রায় ৩ বছরের বেশি সময় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আছি এবং বেশ এনজয় করছি। আমার কাছে শিক্ষকতার বিষয়টা বেশ ভালো লাগে। শিক্ষকতা পেশার ভবিষ্যৎটা কেমন দেখেন এবং নতুনদের এখানে আগ্রহ আছে কিনা শিক্ষকতা পেশায় আসার ক্ষেত্রে, সুযোগ সুবিধা সব মিলিয়ে কেমন দেখছেন? আসলে আমাদের মতো যে উন্নয়নশীল দেশগুলোর বর্তমান অবস্থা অনুযায়ী শিক্ষকদের অবস্থা খুব বেশি যে ভালো সেটা বলবো না। বিশেষ করে বেতন কাঠামো বলেন, সুযোগ সুবিধা বা ওভারঅল সামাজিক মর্যাদা, সব কিছু দিক দিয়ে আমরা যতটুকু এক্সপেকটেশন থাকে সে অনুযায়ী আমরা আসলে পৌঁছাতে পারিনি। তবুও আমি একজন আশাবাদী মানুষ। প্রত্যাশা আছে যে আরও ভালো অবস্থানে যাবে। বিশেষ করে তরুণদের প্রতি আহ্বান থাকবে এই সেক্টরটার প্রতি আসতে হবে। বিশেষ করে যদি মেধাবীরা এই সেক্টরগুলোতে না আসে, বড় ধরনের কোনো পরিবর্তন হবে না মনে হচ্ছে। তবে আমি একটা প্রতিষ্ঠানে আছি, ওই প্রতিষ্ঠান থেকে বলতে পারি এখন বর্তমান সময়ে মেধাবীরা, যথেষ্ট মেধাবী শিক্ষার্থীরা কিন্তু এই সেক্টরগুলোতে আসছে। তবে ওটার জন্য অনেকগুলো চ্যালেঞ্জ আছে। যেমন আমাদের যে ডাইমেনশনগুলো চেঞ্জ হচ্ছে, বিশেষ করে ছাত্রছাত্রীর যে শিক্ষা এবং শিক্ষণের বড় ধরনের পরিবর্তন হয়েছে। হ্যাঁ, রাইট। সিলেবাসেও একটা পরিবর্তন এসেছে এবং আপনি বলছিলেন যে মেধাবীরা এখানে আসতে হবে, না আসলে বদলাবে না। মেধাবীরা নিশ্চয়ই আসবে। আমরাও চাই যে শিক্ষা কাঠামো বা শিক্ষাক্ষেত্রটা পরিবর্তন হোক। সেই জায়গা থেকে আপনাদের মতো মেধাবীরা এখানে সার্ভিস দিচ্ছে। পরিবর্তনটা কেমন চান আসলে? আমাদের শিক্ষা ব্যবস্থা কাঠামোটা পরিবর্তন কতটা হবে বলে আশাবাদী আপনি? প্রথমত হচ্ছে পরিবর্তন তো আমরা চাই সবসময় পজিটিভ। বিশেষ করে আমাদের বর্তমান যে কারিকুলামগুলো আছে এগুলো আরও বেশি সংস্কার প্রয়োজন। তারপরে যেহেতু আমাদের নতুন বিশ্বের কথা বলতে পারি, এখন আমাদের যে এআই প্রযুক্তি বলেন, আমাদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল যে রেগুলেশনটা, সে রেগুলেশনের প্রধান একটা চালিকা শক্তি কিন্তু এই যে অটোমেশন, তারপরে হচ্ছে ডিজিটাল ডিভাইস, কিংবা বলবো যে শিক্ষার ক্ষেত্রেও আমাদের কিন্তু আধুনিক যে বিভিন্ন ডিভাইসের ব্যবহার, পাশাপাশি হচ্ছে এআই এর ব্যবহার, এই জিনিসগুলোর সাথে কীভাবে কোপিত করা যেতে পারে। আবার এখানে একটা ব্যালেন্সিংয়ের বিষয় আছে, কারণ বাচ্চারা আসলে যখন অনলাইন ভিত্তিক শিক্ষণে যাচ্ছে তখন কিন্তু আবার তারা ডাইভার্ট হয়ে কিন্তু অন্যদিকেও চলে যাচ্ছে। এই জায়গাগুলোতে বিশেষ করে অভিভাবকদের সতর্কতা থাকাটা অনেক বেশি জরুরি বলে আমি মনে করছি। আমরা শিক্ষা নিয়ে কথা বলছিলাম, এ পর্যায়ে একটু আপনার বিসিএস প্রসঙ্গে আসি। আপনি সুপারিশপ্রাপ্ত হয়েছেন, সেই জায়গাটা কেমন লাগা? মানে ভালো লাগার জায়গা নিশ্চয়ই। সর্বোচ্চ মেধা দিয়ে আসলে বিসিএস এই ক্যাডারে যারা সুপারিশপ্রাপ্ত হন তারা দেশের সেবায় বিভিন্ন জায়গায় গিয়ে তারা সুযোগটা পান। নিঃসন্দেহে এটা একটা সফলতার জায়গা। আপনি কি বলবেন এই বিষয়ে? নিঃসন্দেহে এটা আমাদের যারা চাকরি প্রার্থী আছি তাদের জন্য আসলে বড় ধরনের একটা বলবো যে আগ্রহের একটা জায়গা। মেধাবীর জায়গাটা আমি একটু ডিফারেন্টভাবে বলতে চাই। বিশেষ করে বিসিএস, বাংলাদেশ সিভিল সার্ভিসের যারাই আছে, সবগুলো ক্যাডারে যারা আছেন সবাইকে আমি মনে করি যথেষ্ট মেধাবী। সেটা হয়তো কিছু নাম্বারের পরিবর্তনের কারণে এক একজন তার পছন্দের ক্যাডার, আবার এমনও আছে অনেকে ভালো নাম্বার পাচ্ছে কিন্তু তার পছন্দের ক্যাডার ভিন্ন হওয়ার কারণে সে অন্য ক্যাডারে যাচ্ছে।
তো ওভারঅল এই নিয়োগ প্রক্রিয়ায় যারা আসে তারা যথেষ্ট সবাই মেধাবী। আর প্রশাসন ক্যাডার নিয়ে যদি আমি স্পেশাল বলতে চাই, এটা আসলে ছোটবেলা থেকে আমার বলা যায় যে এই বিষয়ে একটা স্বপ্ন ছিল যে আসলে প্রশাসন ক্যাডারের মতো একটা গুরুত্বপূর্ণ ক্যাডার, সামাজিক মর্যাদা বলেন, তারপরে মানুষের জন্য কাজ করা বলেন, সব কিছু যে কাজের পরিধি। বিশেষ করে আমি যখন ছোটবেলা থেকে দেখতাম যে ম্যাজিস্ট্রেটদের যে বিভিন্ন ধরনের কার্যক্রম দেখতাম, তখনই ভালো লাগা তৈরি হয়। পাশাপাশি বাবা মা, পরিবার, সমাজ, সবার যে একটা প্রত্যাশা জায়গা থেকে মনে হলো যে এই একটা জায়গায় যেখানে আমি আমার নিজেরকে আরও অনেক বেশি এক্সপ্লোর করতে পারবো। শিক্ষাকর্তার জায়গাটাতে আমি যখন কাজ করলাম মনে হলো যে কিছু জায়গায় মনে হচ্ছে আমি লিমিটেড হয়ে যাচ্ছিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে বিশেষ প্রশাসন ক্যাডারে এসে আমার যে কাজের পরিধিটা, এটা যেহেতু অনেক ধরনের আমরা কাজ করতে পারি, কাজের পরিধিটা আরও বিস্তৃত হবে এবং আমি আমার যে প্রত্যাশা অনুযায়ী দেশের যে কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ। এই জায়গায় আসতে তো আপনার অনেক কাঠখড় পোড়াতে হয়েছে নিশ্চয়ই, অনেক ধরনের পড়াশোনা, অনেকগুলো ধাপ পেরিয়ে এখানে আসতে হয়েছে। সেই বিষয়গুলো একটু জানতে চাই যে এই সফল হওয়ার মূল মন্ত্র আসলে কি, এবং যারা আসতে চায়, বিসিএস দিতে চায়, এখন যারা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য কি বলবেন? প্রথমত হচ্ছে এই যে যে কোনো চাকরির কথাই যদি বলি, আমি যে কোনো সফলতা অর্জনের জন্য সবার আগে আমার কাছে যে মনে হয় লক্ষ্য নির্ধারণটা খুব বেশি জরুরি। কারণ হচ্ছে যদি আমরা নির্দিষ্ট লক্ষ্য কেন্দ্রিক না আগাই, সাধারণত আমরা আমাদের গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে যায়। তো সবার আগে টার্গেট সেট করা উচিত যে আমি আসলে কি করতে চাই। যদি বিসিএস তার প্রথম পছন্দ হয় এবং সেটা যদি হয় প্রশাসন ক্যাডার, অবশ্যই সে অনুযায়ী তাদেরকে নিজেদেরকে গড়ে তুলতে হবে। এবং সেটা কিন্তু এমন না যে আমি আমার প্রাতিষ্ঠানিক পড়াশোনা সবার শেষ করে নিজেকে প্রস্তুত, এটা কিন্তু একটা দীর্ঘস্থায়ী একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। যেমন আমরা যদি বলতে পারি ইউনিভার্সিটিতে ওঠা থেকে মূলত সাধারণত চাকরির যে মানুষ, চাকরি প্রার্থীরা তাদেরকে নিজের প্রস্তুতিগুলো নিয়ে থাকে। তো তখনকার সময়ে থেকে শুরু করে একজন চাকরি প্রার্থী যেটা প্রশাসন ক্যাডারের প্রধান একটা কাজ আমার কাছে যেটা মনে হয় লিডারশিপ, যেটা কিন্তু একটা ইউনিভার্সিটি থেকে ডেভেলপ করে। তো সেই জায়গাটা থেকে বিভিন্ন ধরনের লিডারশিপ প্রোগ্রাম, মানুষের জন্য যে কাজ করতে গিয়ে যে কাজ করা, তো ওই জায়গাগুলো থেকে নিজেদেরকে রেডি করা, আবার পাশাপাশি কমিউনিকেশন স্কিল, পাশাপাশি ফ্রেন্ডস সার্কেল, এদের সাথে নিজেদের মধ্যে কমিউনিকেট করা, এই যে কমিউনিকেশন স্কিল, তারপর হচ্ছে আদার্স এর বিভিন্ন বিষয়ে নলেজ, দেশের অর্থনীতি, রাজনীতি সহ অনেকগুলো বিষয় আছে যেটা হচ্ছে এই প্রশাসন ক্যাডারের সাথে আসলে অ্যালাইনমেন্ট সংযুক্ত আছে। আর যদি আমি স্পেসিফিক পরীক্ষার প্রস্তুতির কথা বলি, যেটা হচ্ছে আমাদের বিসিএসটাতেও 3টা ধাপে হয়ে থাকে, প্রিলিমিনারি, রিটেন এবং ভাইভা। তো আগের যে বিসিএস প্রক্রিয়াগুলো ছিল, এটা কিন্তু একটা লেন্থলি প্রসেস, দীর্ঘ প্রক্রিয়া। যেমন আমি বিসিএস এর পরীক্ষা দেওয়া শুরু করি হচ্ছে 2020 সাল থেকে, 41তম বিসিএস থেকে পরীক্ষা দেওয়া শুরু করেছিলাম। তো ওই যে একটা পরীক্ষা দিলাম, সেই পরীক্ষার ফলাফল পেতে পেতে আমি এবং নিয়োগ প্রক্রিয়া আসা পর্যন্ত প্রায় 2024 সাল লাগে। তো ততদিনে আমি অলরেডি একটা প্রতিষ্ঠানে দীর্ঘদিন চাকরি করে ফেলি। তো এই যে দীর্ঘ একটা সময়, এই সময়গুলো কিন্তু ছিল আগে প্রিলির প্রস্তুতি নিত, তারপরে হচ্ছে প্রিলি পরীক্ষার রেজাল্টের পরে দীর্ঘ রিটেনের প্রস্তুতি থাকতো, তারপর ভাইভা। হ্যাঁ, তো এই যে দীর্ঘ একটা সময় কিন্তু বর্তমান সময়ে সরকার কিন্তু এই বিষয়ে বিশেষ করে পিএসসি অনেক বেশি গতিশীল আগে থেকে। তো এখন যেটা ঘটে যে প্রিলি পরীক্ষার রেজাল্টের আগে যেটা 2-3 মাস সময় লাগতো প্রিলি রেজাল্ট হতে, এখন সেটা 5-7 দিনের মধ্যে রেজাল্ট হচ্ছে। আমরা আপনার এই বিষয়গুলো আরো শুনবো। আমরা ছোট্ট একটা বিরতিতে যেতে চাই। দর্শক, আমরা একটি বিরতি নিচ্ছি, ফিরে আসছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। দেখছেন চাকরির বাজার। আমাদের সাথে আছেন অতিথি অলি আহমেদ রায়হান। আমরা বিরতির আগে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছিলাম। এই পর্যায়ে একটু ছোট্ট করে জানতে চাই যে বেসরকারি স্কুল কলেজে যে প্রেষণে বিসিএস ক্যাডার নিয়োগ দিচ্ছে সরকার, এটি শিক্ষাক্ষেত্রে বা শিক্ষা বান্ধব একটি দেশ গড়তে কতটা সহায়ক হবে বলে মনে করেন আপনি? এই বিষয়টা এখনো আসলে মাত্র শুরু করলো সরকার। এটা আসলে কতটুকু পজিটিভ নেগেটিভ আমরা হয়তো এটার ফলাফল আসলে আরও অনেক বেশি বুঝতে পারবো। তবে আমি একজন শিক্ষক হিসেবে মনে করছি এটা অনেক বেশি পজিটিভ একটা বিষয় হতে পারে। ডিপেন্ড করছে যাদেরকে নিয়োগ দিচ্ছে তারা বিষয়টাকে কীভাবে নিচ্ছে। কারণ হচ্ছে একজন শিক্ষক ক্যাডার কর্মকর্তা যখন আসলে নিয়োগপ্রাপ্ত হন,
পাশাপাশি উনি দীর্ঘ সময়ের ট্রেনিং হইতে শুরু করে বাংলাদেশের যে ল অর্ডার সব কিছু, পাশাপাশি শিক্ষার যে মূল থিমগুলো উনি প্রচুর ট্রেনিং করেন, যাতে করে উনি অনেক বেশি নিজেকে আসলে অনেক বেশি যোগ্যতা অর্জন করতে পারেন। তুলনামূলকভাবে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে একক অনলি শুধুমাত্র প্রতিষ্ঠানে চাকরি করেন তাদের তুলনায় আমার কাছে মনে হয় তারা নিজেদের কাজের পরিধিটা অনেক বেশি এবং তাদেরকে আরো স্মার্টলি পরিচালনা করতে পারবেন। এই ক্ষেত্রে আমি মনে করছি তারা অনেক বেশি ভালো পরিবর্তন নিয়ে আসতে পারবেন। একেবারে আমরা শেষ দিকে আছি, এবারে একটু জানতে চাই যে যারা বিসিএস এ ভালো করতে চায় বা এখানে সফলতার মূল মন্ত্রটা একটু আরেকবার যদি বলেন, যারা আপনার জুনিয়র আছে পরবর্তী বিসিএস গুলোতে অংশগ্রহণ করবে, প্রত্যেকটা ধাপে ধাপে সফল হওয়ার একটু পরামর্শ দেবেন। হ্যাঁ, অবশ্যই। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো থেকেই হয়তো বলার চেষ্টা করব। প্রথমত হচ্ছে যেটা প্রথমে বলছিলাম, লক্ষ্য নির্ধারণ করে। আর আরেকটা বিষয় খুব জরুরি, সেটা হচ্ছে আসলে সবগুলো বিষয়ে যে সবাই যে এক্সপার্ট হবে এটা কিন্তু মাস্ট না। যেমন একজন ব্যক্তি একটা সাবজেক্টে এক্সপার্ট নাও হতে পারে, অর্থাৎ আপনি যেই চাকরির প্রস্তুতি নেয় না কেন সে তার ওই সাবজেক্টের জন্য আসলে নিজেকে যোগ্য কিনা সেটা আগে নিজেকে অবশ্যই যাচাই করা উচিত। কারণ দেখা গেছে যে মাঝপথে গিয়ে ফিরে আসার তুলনায় যে ভালোভাবে নিজেকে যাচাই করে নামাটাও জরুরি। আর আরেকটা বিষয় হচ্ছে জরুরি, সেটা হচ্ছে আর্থসামাজিক বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। কারণ দেখা যায় যে অনেকের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দুর্বল থাকে, পাশাপাশি ফ্যামিলিকে সাপোর্ট দিতে হয়। অর্থাৎ আমি পর্যাপ্ত পরিমাণ টাইম এফোর্ট দিতে পারবো কিনা, টাইম লেগে থাকতে হয়। হ্যাঁ, দীর্ঘ সময়ের একটা বিষয় আছে। যদিও এখন আমরা যে পিএসসি কে দেখতে পাচ্ছি 1 থেকে 2 বছরের ভিতরে হয়তো শেষ করছে, তো সেটাও দীর্ঘ একটা সময়ের বিষয় আছে, বিশ্ব প্রস্তুতির বিষয় আছে। যাতে অর্থাৎ এমন একজন ব্যক্তি যখন এই জায়গায় এসে প্রস্তুতি নেবেন অবশ্যই পর্যাপ্ত পরিমাণ সময় যাতে দিতে পারেন, পাশাপাশি আর্থিক নিরাপত্তাটা অনেক বেশি জরুরি। আর প্রস্তুতির বিষয় যদি বলি, যে আসলে এটা যেহেতু একটা বড় ধরনের চাকরি বলবো, অনেক বেশি ক্যান্ডিডেট, অনেক বেশি কম্পিটিশন, নিজেকে ওইভাবেই গড়তে হবে। আর নিজের কমফোর্ট জোনে থেকে কিন্তু বড় ধরনের অর্জন আসলে কখনোই করা যায় না। এই জন্য নিজের কমফোর্ট জোন ভেঙে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে আমার কাছে মনে হয়। সেই প্রস্তুতি এবং লড়াইটা জারি রাখতে হবে সবাইকে। হ্যাঁ, অবশ্যই লড়াইটা আসলে তো বলা যায় যে যেহেতু সবারই চাকরির প্রয়োজন এবং সেটা অনেক বেশি সীমিত পরিসরে নিয়োগ প্রক্রিয়া হয়, তো এখানে চাইলে কিন্তু সবাই কিন্তু আসলে চাকরি পাবেও না। তো সেটার ক্ষেত্রে অবশ্যই নিজেকে এত বেশি পরিমাণ ভাঙতে হবে, ঘুরতে হবে, যেটা মানে বলা যায় যে অন্যদেরকে বিট করতে হবে এখানে কিন্তু। জি, অনেক ধন্যবাদ অলি আহমেদ রায়হান। খুব আপনার যে পরামর্শগুলো সেগুলো নিশ্চয়ই যারা তরুণ চাকরি প্রার্থী আছে তাদের কাজে লাগবে। অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চাকরি প্রার্থীদের জন্য শুভকামনা রইল। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন।